সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যাকটিক্সের ভাষায় বলে ডাইভার্শনারি অ্যাটাক, কিন্তু এই সমস্তগুলো করে পার পাওয়া যাবে না। আর এগুলো হচ্ছে এই ছবিগুলো প্রকৃত শিপ্রা দেবনাথের কিনা সেটাও বিশ্লেষণ করার দাবি রাখে, কারণ যেহেতু এই পরিস্থিতিটা অত্যন্ত দগদগে এবং সবার মনে দাগ কেটেছে এই হত্যাকাণ্ড, সেই কারণে সেটা থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য একটা অপপ্রয়াস বলে আমার মনে হচ্ছে। তবে সচেতন মহল এবং এর সাথে যারা তদন্তের সাথে জড়িত তারা বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আমার ধারণা। না, এখানে প্রথমত হচ্ছে এটা হচ্ছে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড এবং ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। কাজে এখানে অন্য কিছু দিয়ে যারা এই ঘটনায় এখন দোষী সাব্যস্ত হয়েছেন বা তাদের সহযোগীরা, তারা এগুলো করতেই পারেন। কিন্তু যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় এই সমস্ত বিষয়গুলো এসে যায়, কিন্তু সেই চাঞ্চল্যকর ঘটনা এই সমস্ত আনুষঙ্গিক তথ্য দিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়া যায় না বা তার মাত্রাটাও কমানো যায় না। এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো দ্বন্দ্বের মাত্রা চোখে পড়েনি বা অনুমানও হয়নি। তবে এটা সত্যি যে ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত এবং অন্যান্য অনুষঙ্গরা তারা তো যে কাজগুলো ঘটিয়েছে, যেগুলো এর আগে গণমাধ্যমে আসে নাই, শত শত লোককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। তো এখন পুরা জিনিসটাই তো অনেকটা পুলিশ বাহিনীর, যদিও কাজ করেছেন কয়েকজন, কিন্তু এটা দায়ভার এসে যাচ্ছে পুলিশের উপরে। কারণ এতগুলো লোক মারা গেল, সেগুলো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নেয়নি বা তাদের জব দিয়ে তারা আওতায় আনেনি। তার ফলে বিভিন্ন বিষয়ে একটা তো অস্বস্তি তৈরি হতে পারে। তবে দৃশ্যত অর্থাৎ দৃশ্যমান এমন কিছু হয়নি যাতে মনে হচ্ছে যে এখন পুলিশ, র্যাব বা সেনাবাহিনী এটার সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়িয়ে গেছে, এরকম কিছু মনে হয়নি। এটার উত্তর একটু দীর্ঘ হবে, আপনাকে একটু বিবেচনা করতে হবে। যে প্রথমত হচ্ছে অনেক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো অনেক সময় চাপা পড়ে থাকে, একটা সুযোগ পেলে সেই ঘটনাগুলো সামনে চলে আসে। এটা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম। তো টেকনাফের যে ঘটনা ঘটছে, ওসি প্রদীপ তার প্রায় 2 বছর সময়কালে প্রায় 150-র কাছাকাছি ক্রস ফায়ারের ঘটনা এবং তাতে 200-র অধিক লোক নিহত হয়েছে। এত সংখ্যক লোক কোনো থানাতে বোধহয় নিহত হয়নি। সুতরাং এই অর্থে এটা একটি ব্যতিক্রমী কার্যক্রম চলছিল এখানে। তো মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে এটা বিভিন্ন গণমাধ্যমও সোচ্চার হয়েছে, তাছাড়া বিচারিক তদন্ত কাজও চলছে। তো এটার চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে। সুতরাং এই সুবাদে যারা এতদিন ভয়ে অনেক কিছু বলতে পারে নাই, তারাও এখন মামলা করছে। শুধু আপনার টেকনাফ না, আপনি যদি খেয়াল করেন চকরিয়াতে দেখলাম যে গত পরশুদিনের কাল একটা মামলা হয়েছে, দেশের অন্যান্য জায়গায় হয়েছে। রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের সম্ভবত একজন পুলিশ সুপারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, ঢাকাতে হয়েছে। সুতরাং চারিদিকে হয়েছে। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলি যে মেজর সিনহা দুঃখজনকভাবে নিহত হয়েছেন 31শে জুলাই, এবং সেই দিনের হিসাবে আজকে 18 দিন পার হয়ে গেছে। এই 18 দিনে কিন্তু আমরা এরকম অন্য কোনো দেশের কোনো জায়গা থেকে এই ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো খবর আমাদেরকে আসে নাই। এটা সত্যি মেজর সিনহা শুধু সামরিক বাহিনীর একজন অফিসার না, উনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির যে নিরাপত্তার দায়িত্বে এসএসএফ এর সদস্য ছিলেন। সুতরাং এটা একটা বাড়তি মাত্রা পেয়েছে। আর একজন সামরিক বাহিনীর অফিসার, তাকে মোটামুটি যতটুকু বোঝা গেছে
তদন্ত এখনো চলমান, সুতরাং আমি ওইভাবে বলতে পারবো না, বলা উচিত হবে না। তো একটা মানুষকে এইভাবে মেরে ফেললো, তো যেখানে একজন এই পর্যায়ের মানুষ সহজেই এই ক্রসফায়ার তথা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হয়, সেখানে একজন সাধারণ মানুষের কথা তো উঠে আসবে না। এখানে আরেকটা বাড়তি আপনাকে একটা জিনিস যোগ করতে চাই, যে টেকনাফ এলাকা চোরাচালান প্রবণ এলাকা, রোহিঙ্গা শরণার্থী আসার কারণে নিরাপত্তার নতুন মাত্রা, নতুন চ্যালেঞ্জ যোগ হয়েছে। সো এই ক্ষেত্রে আপনার ওসিরা যেগুলো করেছে, আমি একটু আশ্চর্য হচ্ছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এভাবে আসে নাই। আর পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও এই ব্যাপারে তেমন কিছু ব্যবস্থা নিয়েছে বলে তো আপাতত মনে হচ্ছে না। যদি ব্যবস্থাই নিতেন তাহলে তো এতগুলো মানুষের প্রাণহানি হতো না। আমার মনে হচ্ছে যে বিচার না হওয়ার কোনো আলামত এখনো দেখা যাচ্ছে না। বিচার হবে এবং তদন্ত সুষ্ঠুভাবেই চলছে বলে মনে হচ্ছে। এখানে আপনাকে বলে রাখি, আমার মনে হয় তদন্তকারী দল, দেখেন আজকে 18 দিনের মাথায় ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত, এই দুইজন প্রধান ব্যক্তি, তাদেরকে রিমান্ডে নিয়েছে। এর আগে রিমান্ডে নেয় নাই এই কারণে সম্ভবত, যে যাতে করে বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন সূত্র থেকে নিয়ে যাচাই বাছাই করে তাদের মতামতটা নেওয়ার সুযোগ থাকে। কাজেই এই বিচারের ক্ষেত্রে কিছুটা আটঘাট বেঁধেই বিচারের প্রক্রিয়া, বিচার না বলে এটাকে বলা হয় তদন্ত প্রক্রিয়া চলছে বলে আমার বিশ্বাস। আপনাকে ধন্যবাদ খুব একটা প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করার জন্যে। এবং এই কমব্যাট ড্রেসে মেজর সিনহা নিহত হওয়ার ফলে এই নিহত হওয়ার ঘটনাটা বা হত্যাকাণ্ডের ঘটনাটা নতুন মাত্রা পেয়েছে। একজন সামরিক বাহিনীর সদস্য সামরিক পোশাকে মৃত্যুবরণ করবেন, এটাই তার চাওয়া। সে যুদ্ধক্ষেত্রে, এটাই যুদ্ধক্ষেত্রে হওয়া উচিত। তো যা যুদ্ধ পিসকালীন শান্তিকালীন অবস্থায় উনি নিহত হয়েছেন এবং এই পোশাক পরা ছিল। তবে এই পোশাক কিন্তু সামরিক, আমাদের সেনাবাহিনীর জন্য যে নির্ধারিত পোশাক সেই পোশাক না। আপনি খেয়াল করবেন অন্যান্য দেশে কিন্তু সামরিক বাহিনীর পোশাক পরাটা এক ধরনের ফ্যাশন হয়ে যায়। আমাদের দেশেও বাজারও, খোলা বাজারেও এই কমব্যাট, ঠিক আর্মি যে ড্রেস পরে ওইটা না, অন্যান্য কমব্যাট জাতীয় কাপড় তারা পরিধান করে। সুতরাং এটাতে কোনো দোষের নাই, এটা পড়তেই পারেন। এবং বিষয়টা কি দাঁড়িয়েছে এরকম, মেজর সিনহা নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে, এবং তাতে কমব্যাট ড্রেসটা রঞ্জিত হয়েছে। সুতরাং উনি কোন পোশাক পরেছেন সেটা না, কিন্তু পোশাকটা রক্তে রঞ্জিত হয়েছে, তার ফলে তার এই মৃত্যুর প্রভাবটা বা হত্যাকাণ্ডের প্রভাবটা সবার মধ্যে পড়েছে। এটা আমি একজন আইনজীবীর সাথে কথা বলেছি। আপনার ওসি প্রদীপ কি বলল বা আপনার এসআই লিয়াকত কি বলল, তার চাইতে আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন সাক্ষী, তাদের কথাবার্তা বিভিন্নভাবে উঠে আসছে। সুতরাং তাদের হত্যার সংশ্লিষ্টতার সম্পর্কে কোনো সন্দেহ নাই। আপনি যদি খেয়াল করে থাকেন যে মেজর সিনহার সাথে আরও একজন তার সহকর্মী ছিলেন, সেটা হচ্ছে তার নাম সিফাতও বলেছে যে তাকে মেরে ফেলা হয়েছে। দেখলাম যে সাক্ষীদের মধ্যে একজন বললেন, মেজর সিনহা যখন গাড়ির মধ্যে থেকে বের হন, ওনার নিজের লাইসেন্সকৃত একটা পিস্তল ছিল গাড়িতে, সেটা তিনি সাথে করে নিয়ে আসেন নাই, ওনার হাত উঁচুতে ছিল। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে মেজর সিনহাকে যখন আসতে বলা হয় গাড়ির বাইরে, এর আগে উনি বিজিবির চেকপোস্ট পার হয়েছেন, কোনো অসুবিধা হয় নাই। এমনকি যে জায়গায় নিহত হয়েছেন সেই জায়গায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের, অর্থাৎ এপি ব্যাটালিয়নের যে চেকপোস্ট ছিল, তারাও তাকে তেমন বাধা দেয় নাই। কিন্তু কাছ থেকে এসে এসআই লিয়াকত মানে ড্রাম ফেলে তার যাত্রাকে ব্যাহত করে তাকে গাড়ি থেকে আসতে বলছে এবং তার কথাবার্তা বলার কোনো সুযোগ না দিয়ে গুলি করেছে কয়েকটা।
আমার মনে হয় যেটা বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ যে সাক্ষী পাওয়া যাচ্ছে এবং আনুষঙ্গিক যে বিষয় দিয়ে আছে অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেটাতে দেখা যাচ্ছে যে মেজর সিনহার অস্ত্র গাড়ির মধ্যেই ছিল, অস্ত্র ওনার কাছে ছিল না। সুতরাং মেজর সিনহা আত্মরক্ষা করার সেনার গোলার পরিপ্রেক্ষিতে এসআই লিয়াকত আত্মরক্ষার জন্য গুলি করছে, এটা বিশ্বাসযোগ্য না। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সেদিন কক্সবাজারের একজন আইনজীবী এটা লিখেছেন, ধরে নিলাম যে মেজর সিনহা অস্ত্র ত্যাগ করেছে, কিন্তু মেজর সিনহার ওখান থেকে কোনো গুলি বের হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেজর সিনহা কে তো এসআই লিয়াকত গুলি করেছে এবং গুলি করার পর উনি পড়ে গেছেন। তখন তো যখন পড়ে যায়, যদি ধরেও নিই যে ওনার হাতে অস্ত্র ছিল, যখন পড়ে গেছে তখন অস্ত্রটা তো ওনার ওইভাবে ধরে রাখার ক্ষমতা নেই। সুতরাং আমি যদি ধরেও নিই যে এসআই লিয়াকত আত্মরক্ষাতে গুলি করছে, একটা গুলি করলো, তারপরে ওনার গুলিতে তো সম্ভবত উনি 4টা গুলি করছেন, আর 2টা করছেন সম্ভবত ওসি প্রদীপ, যেটা বিভিন্ন খবরে আসছে। ওনার দেহে 6টা ক্ষত পাওয়া গেছে, গুলির ক্ষত পাওয়া গেছে। তো যাক, এটা বিচারাধীন বিষয় আছে, সুতরাং ওটা তারা খুঁজে বের করবেন। আমরা যতটুকু গণমাধ্যমে দেখেছি সেই প্রেক্ষিতে আমি আমার মূল্যায়নটা বললাম। এটা তো বিচারাধীন বিষয় এবং এটা তদন্ত এখনো শেষ হয়নি, তদন্ত চলছে। এখানে আপনাকে আমি বলে রাখি যে 2টা তদন্ত চলছে। একটা হচ্ছে প্রশাসনিক, যেটা একজন যুগ্ম সচিবের নেতৃত্বে, আরেকটা হচ্ছে এই মামলার যে তদন্ত কার্যক্রম সেটা চলছে। এখানে ইলিয়াস কোবরার যে বিষয়টা আসছে, যে ইলিয়াস কোবরার ওখানে সন্ধ্যার আগ পর্যন্ত তাকে নিয়ে সময় ক্ষেপণ করা হয়েছে, যাতে করে সন্ধ্যার পরে, অর্থাৎ যে নিহত হওয়ার ঘটনাটা আনুমানিক 9টা প্লাস মাইনাস কিছু পয়েন্ট হবে, সেটাতে যেন মানে সেই অর্থাৎ সময় মতো যেন টার্গেটটা আসে। কিন্তু যারা হত্যা করেছে তারা তো খেয়াল করে নাই সেই দিন চাঁদের হচ্ছে 9 দিন, অর্থাৎ 9 দিনে চাঁদ যখন হয় তখন কিন্তু জ্যোৎস্না থাকে এবং সেই জ্যোৎস্না যথেষ্ট পরিষ্কার থাকে। আর তো সুতরাং এই যে ইলিয়াস কোবরার যে সংশ্লিষ্টতা, এটা এখনো আমার মনে হয় যে তদন্ত আছে, এবং তদন্ত ছাড়া তদন্তে কি আসছে উনার পক্ষে এড়াই যাওয়া খুব কঠিন হয়ে যাবে। ইলিয়াস কোবরার পক্ষে যদি ওনার কোনো সংশ্লিষ্টতা থাকে, এড়ানো খুব মুশকিল হয়ে যাবে। শোনেন, আমাদের দেশটা হচ্ছে সব সম্ভবের দেশ, কাজেই অনেক কিছুই হতে পারে। তবে আমার যেটা, আপনি যদি বলেন বিশ্বাস করতে বলেন, আমার মূল্যায়নটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া হতে হবে। কারণ এখানে এটা একেবারে ঠান্ডা মাথায় খুন, সে পুলিশের দায়িত্বপ্রাপ্ত লোক, তারা ওই করেছে, ঘটিয়েছে, এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সাধারণত তার বিচার প্রক্রিয়া একটু ধীর গতিতে হতে পারে, কিন্তু একেবারে সেটাকে পাশ কাটায় যাওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তা আমি আশাবাদী হতে চাই এবং এই বিচারে সুষ্ঠুভাবে হবে এবং তারা ফলাফল দেখা যাবে। এখানে আমি একটা প্রসঙ্গে বলি যে মেজর সিনহা নিহত হয়েছেন বলে এটা একটা নতুন মাত্রা পেয়েছে। তো নতুন মাত্রা পেলে এখানে অনেকগুলো অনুষঙ্গ এসে যায়। এখানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বলেন আর চাকরিত বলেন, প্রত্যেকেরই মনে দারুণভাবে দাগ কেটেছে, এবং এই চাঞ্চল্যকর বিষয়গুলো এইভাবে এড়িয়ে যাওয়াটা খুব সহজ হবে না। এবং আমার মনে হয় যে সরকার যথেষ্ট আন্তরিকভাবে এটার ভিতরে এটাকে সম্মতি দিয়েছেন এবং তারা এটা অনুসরণ করছেন। যেমন আমি বলি যে এই 18 তারিখ আজকে দুপুরবেলা আমাদের রাওয়া, অর্থাৎ অবসরপ্রাপ্ত অফিসারদের, সামরিক অফিসারদের যে অ্যাসোসিয়েশনের অফিস, ওনারা এসেছিলেন, পুলিশের 5 জন এসেছিলেন, একজন অ্যাডিশনাল আইজি পর্যায়ের লোক এবং তার সাথে আরো 4 জন ছিলেন, মোট 5 জন এসেছিলেন। তারা আলাপ করেছে এবং তারা বলেছেন যে এই বিচার প্রক্রিয়া যাতে প্রভাবমুক্ত হয়, তদন্ত যেন প্রভাবমুক্ত হয়, সেই ধরনের চেষ্টা চলছে এবং তারা সার্বিক সহায়তা দিবেন।
তবে সবসময় এটা তাত্ত্বিকভাবে ঠিক হতে পারে। আমার মনে হচ্ছে যে কিছু কিছু বাধা আসছে এবং আসবে, এবং সেটা দূর করার জন্যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ তারা সদয় হবেন এবং এই ধরনের বিচার যেন ডাস্টবিনে চলে না যায় সেটা তারা খেয়াল রাখবেন। আর এটার প্রতি অনেকেরই এখন নজর, কারণ এরকম একটা প্রক্রিয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং সামনে এসেছে, তার বিচার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হবে। তবে এমনি বিচার আপনি ধরে নেন নিম্ন আদালতের বিচার, তারপরে হচ্ছে হাইকোর্ট, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট। তো এখন এটা কি যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছে সেই গতিতে হবে কিনা আমি বলতে পারছি না, বাট আমি আশাবাদী যেটা বিচার হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি মেজর সিনহার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি, এবং আমি একান্তভাবে কামনা করি এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশের যে জায়গায় হোক, যখনই হোক, যে পর্যায়ের লোক হোক, তার সুষ্ঠু বিচার হবে এবং আগামীতে যেন এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড বা বিচারবদ্ধ হত্যাকাণ্ড আর না হয় তার জন্য দাবি জানাচ্ছি। প্রতিটা জীবন গুরুত্বপূর্ণ, আমরা জীবন দিতে পারি না, সুতরাং জীবন নেওয়ার অধিকার অন্য কারো নেই। যদি কারো মৃত্যুদণ্ড হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা ভিন্ন কথা। প্রত্যেক জীবনই গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষ গুরুত্বপূর্ণ, সে যে শ্রেণী পেশারই হোক। আমি মানবিক মূল্যবোধ এবং মানবিক মূল্যায়ন কামনা করছি। ধন্যবাদ।